জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ভারতকে ফের চোখ রাঙানি বাংলাদেশের, শেখ হাসিনাকে প্রত্যার্পণ করুক ভারত, নাইলে এবার হুমকি দিল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। পরেই জানিয়ে দিব ভারতের সর্বনাশ, চরম গোপনে পাকিস্তান থেকে কে এলো বাংলাদেশে, ভারতের বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র শুরু, এবার কি ঘটবে বড় কিছু। এদিকে দাহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া এখনও সরায়নি বিএসএফ। পরেই জানিয়ে দিব সরকারের কাজে রাজনৈতিক দলের হস্তক্ষেপ করা অনুচিত বলে আসিফ মাহমুদের ফেসবুক বার্তা। এবং সর্বশেষ জানাবো স্বাস্থ্য দ্বারে পশ্চিমে নয়, এবার পূবে যেতে চাইছে ঢাকা, চীন করোনায় কুনমিং হতে চলেছে কলকাতার বিকল্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের পর থেকে ভারত ও বাংলাদেশ দুদেশের মধ্যে সম্পর্ক টানাপোড়েন শুরু হয়। প্রাক্তন বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ইচ্ছে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূস সরকার। তবে শুধু ইচ্ছা জানিয়েই তারা ক্ষান্ত হচ্ছেন না, রীতিমতো থ্রেট দিয়েছে বাংলাদেশ। ভারত তাদের অনুরোধ না মানলে আন্তর্জাতিক হস্তক্ষেপ চাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বাংলাদেশের আইনি উপদেষ্টা আসিফ নজরুল বিষয়টি হাইলাইট করে বলেন, হাসিনাকে প্রত্যার্পণ করতে ভারতের অস্বীকৃতি দুই দেশের মধ্যে প্রত্যার্পণ চুক্তি লঙ্ঘন করবে, এই কথা জানিয়েছে ডেইলি স্টার। ৭৭ বছর বয়সী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট ২০২৪ থেকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। ছাত্র নেতৃত্বাধীন প্রতিবাদীদের ব্যাপক বিক্ষোভের ফলে তিনি ১৬ বছর ধরে শাসন করা তার আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনা ও তার সাবেক কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ঢাকার আগে হাসিনাকে প্রত্যর্পণের জন্য নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছিল। আসিফ নজরুল বলেন, ভারত শেখ হাসিনাকে হস্তান্তর করতে ব্যর্থ হলে তা আমাদের দেশের মধ্যকার প্রত্যার্পণ চুক্তি লঙ্ঘন করবে। তিনি আরো বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের রেড অ্যালার্ট জারি সহ বিষয়টি নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে। প্রয়োজনে বাংলাদেশ সমস্যা সমাধানে এবং হাসিনার প্রত্যার্পণ নিশ্চিত করতে আন্তর্জাতিক সমর্থক ও ফেরত চাইবে। আমরা যা করতে পারি তাই করছি। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে। প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ভারত বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তিতে অপরাধটিকে পলিটিক্যাল ক্যারেক্টার বলে গণ্য করা হলে প্রত্যার্পণের অনুরোধ প্রত্যাখ্যান করার অনুমতি দেওয়ার বিধান রয়েছে। আরও তিনি বলেন, প্রত্যার্পণ শুধুমাত্র তখনই ঘটাতে পারে যখন ব্যক্তি একটি প্রত্যার্পণযোগ্য অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয় এবং কমপক্ষে ৪ মাসের কারাদণ্ড বা আটক রাখা হয়। মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক টানাপোড়েন শুরু হয়। সর্বনাশ, চরম গোপনে পাকিস্তান থেকে কে এলো বাংলাদেশে, ভারতের বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র শুরু, এবার কি ঘটবে বড় কিছু। গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা এসে পৌঁছেছেন পাকিস্তানের ৪ সদস্যের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে পাকিস্তানের। সম্প্রতি বাংলাদেশের সামরিক বাহিনীর ৬ জন সেনা কর্মকর্তার একটি প্রতিনিধি দল ৬ দিনে পাকিস্তান সফর সেরে দেশে ফিরেছে। অন্যদিকে সূত্রের খবর, ঢাকা এসে পৌঁছেছে পাকিস্তানের ৪ সদস্যের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল। এই সফর নিয়ে চূড়ান্ত গোপনীয়তা রক্ষার চেষ্টা করা হচ্ছে দুই দেশের তরফ থেকেই, যা স্বাভাবিকভাবে ভারতের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু পাকিস্তানি দলের এই সফরকে ভারতীয় সংবাদ মাধ্যমে ভুয়া খবর বলে দাবি করেছে বাংলাদেশ ও পাকিস্তান। সূত্রের খবর, পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছে লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক, গুপ্তচর সংস্থা ISI এর প্রধান। এছাড়াও রয়েছেন ISI এর ডিরেক্টর জেনারেল অ্যানালিসিস মেজর জেনারেল শহীদ আর্মির অফিসার মেজর জেনারেল আলম আমির আওয়ান এবং SSGর কর্মকর্তা মোহাম্মদ উসমান লতিফ। মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ তারা ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছান বলে জানা গিয়েছে। পাক প্রতিনিধি দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ সামরিক গোয়েন্দা সংস্থা DGFI এর এক উচ্চ পদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার মেহেদী। বাংলাদেশের সেনা
কর্মকর্তাদের পাক সফর নিয়েও যথেষ্ট গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। প্রতিনিধি দলটি ঢাকায় ফিরে আসার পর ইউনূস সরকারের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, গত 13 থেকে 17 জানুয়ারি পর্যন্ত পাকিস্তান সফরে গিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের নেতৃত্বে 6 সেনা কর্মকর্তা। পাকিস্তানি সেনার তরফে তাদের ছবি প্রকাশের পর এক প্রকার বাধ্য হয়েই মুখ খুলেছে বাংলাদেশ, এমনই ধারণা অনেকের। তবে এবারে পাক সেনা কর্মকর্তাদের ঢাকা সফর নিয়ে চুপ দুই দেশই, এমনকি ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবিকেও তারা ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে। দহগ্রাম সীমান্তের কাঁটাতারের বেড়া এখনো সরায়নি বিএসএফ। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া ও মদের বোতল এখনো সরিয়ে নেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এর আগে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করে ভারতের সীমান্তরক্ষীরা। এর দুদিন পর আবার বেড়ায় ঝুলিয়ে দেওয়া হয় মদের বোতল। এদিকে বিএসএফ এর একটি সূত্রের দাবি, শেখ হাসিনা সরকারের আমলে ভারত ও বাংলাদেশের চুক্তির আলোকে তারা সীমান্তে বেড়া নির্মাণ করছে। সীমান্ত এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক বলেন, 5 আগস্টের সরকার পতনের পর থেকে পরিস্থিতি নানা কারণে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করছে। সীমান্তের আরেক বাসিন্দা মোতাহার হোসেন জানান, সীমান্ত এলাকায় থাকার কারণে আমরা এমনিতেই আতঙ্কে থাকি, কিন্তু সাম্প্রতিক সময়ে কাঁটাতারের বেড়ায় মদের বোতল ঝুলিয়ে দেওয়ার ঘটনাটি আমাদেরকে অনেকটাই ভাবিয়ে তুলছে। দাহগ্রাম সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রেজানুর রহমান রেজা বলেন, 2010 সালে ভারত বাংলাদেশ চুক্তি অনুযায়ী দাহগ্রাম শূন্যরেখা বরাবর বেড়া দেওয়ার অনুমোদন পায় ভারত। এদিন সেই বেড়া না দিলেও 5 আগস্টের পর এই বেড়া দেওয়ার উদ্যোগ নিয়েছে। আসা যাওয়ার সময় 3 বিঘা করিডোরের গেটের দুদিকে বিএসএফ সদস্যরা ভারী অস্ত্র নিয়ে টহল দেয়। বিএসএফ পাহারায় আমাদের যাতায়াত করতে হয়। এ বিষয়ে রংপুর 51 বিজিবির সহকারী পরিচালক ওমর খসরু বলেন, আগামীতে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। সরকারের কাজে রাজনৈতিক দলের হস্তক্ষেপ করা অনুচিত বলে আসিফ মাহমুদের মন্তব্য। সরকারের কাজে রাজনৈতিক দলের হস্তক্ষেপ করা অনুচিত বলে মন্তব্য করেছে স্থানীয় সরকার উপদেষ্টা ও ছাত্র নেতা আসিফ মাহমুদ। বিএনপিকে ইঙ্গিত করে তার এমন স্ট্যাটাস বলে ধারণা করা হচ্ছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এসব মন্তব্য করেন। কাছাকাছি সময়ে জুলাই আন্দোলনের আরো কয়েকজন ছাত্র নেতা বিএনপির দিকে তীর ছুঁড়ে বিভিন্ন সময়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তার মধ্যে রয়েছে উপদেষ্টা নাহিদ ইসলাম। আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে লিখেন, সরকারে থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও। উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে। একই সাথে রাজনৈতিক দলেরও সরকারের কাছে হস্তক্ষেপ করা অনুচিত। বিভিন্ন সরকারি সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির চাপ প্রয়োগ করা অনুচিত। এছাড়া নাহিদ ইসলাম তার পোস্টে বিএনপিকে নিয়ে বলেন, এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারের আন্দোলনে সব পক্ষেরই অংশদারিত্ব রয়েছে এবং সব পক্ষই নানা সুবিধা ভোগ করছে। সরকার গঠনের আগে 6 আগস্ট অ্যাটর্নি জেনারেল ও পুলিশের আগের ডিআইজি নিয়োগ হয়েছিল, যারা মূলত বিএনপির লোক। এরকম ভাবে সরকারের ওপর থেকে নিচ পর্যন্ত নানা স্তরে বিএনপিপন্থী লোকজন রয়েছে। নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে। প্রসঙ্গত, গতকাল প্রকাশিত এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কাছে বিবিসি বাংলা জানতে চায়, আপনার কি ধারণা যে এই সরকারের মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে? জবাবে বিএনপি মহাসচিব বলেন, নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে, কেননা এখানে আমরা জিনিসটা লক্ষ্য করছি যে আপনারা ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন। সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে নির্বাচন নিরপেক্ষ থাকতে পারবে না। স্বাস্থ্যধারে পশ্চিমে নয় পূবে যেতে চাইছে ঢাকা। চীন করুণায় কুনমিং হতে চলছে কলকাতার বিকল্প। কলকাতার বদলে এবার কুনমিং এর নিয়ন্ত্রণে যাচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য পরিষেবার বাজার। চীনা বিদেশ মন্ত্রী ওয়াং ই এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে নিজের দেশের নাগরিকদের চিকিৎসার জন্য সাহায্য চেয়েছেন তৌহিদ। কলকাতার বদলে কুনমিং বাংলাদেশিদের স্বাস্থ্যদ্বারের ভারতীয় ভিসার বদলে কি এবার চীনা ভিসার চাহিদা বাড়তে চলেছে? সম্প্রতি চীনা বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের ইউনূস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকার একটি সূত্রের দাবি, বাংলাদেশি নাগরিকদের উন্নত চিকিৎসার জন্য কলকাতার বিকল্প ব্যবস্থা করে দিতে চীনকে অনুরোধ করেছেন তিনি। সেই সূত্রের দাবি অনুযায়ী অনুরোধ পেয়ে চীনের সরকার কুনমিং শহরের 3 ও 4টি হাসপাতালকে বাংলাদেশি রোগীদের জন্য নির্দিষ্ট করে দিয়েছে।